নমস্কার, টাইম অন নিউজের পর্দায় আপনাদের স্বাগত। আমাদের সাথে আজকে অতিথি হিসাবে রয়েছেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ সেন। দাদা, আপনাকে স্বাগত। নমস্কার সবাইকে। আপনার সব ভিউয়ার্সদেরও আমি নমস্কার জানাই চ্যানেলের মাধ্যমে। দাদা, প্রথম প্রশ্ন আমরা যেটাই যাব, আমরা কিছু প্রশ্ন করব। আহ, সেটা হচ্ছে যে আপনি কোন দল করতেন আর তৃণমূল কংগ্রেসে কেন আসা? আমি জাতীয় কংগ্রেসে ছিলাম, বহু বছর ছিলাম এবং ভালো পোস্টে ছিলাম, কিন্তু জাতীয় কংগ্রেস বাংলায় এই মুহূর্তে কোনো মানুষের জন্য কিছু করতে পারছিল না। সেরকম কোনো পরিকাঠামো ছিল না এই দলের মধ্যে। আমি তারপরে যখন আমাকে বলা হয়, আমি তৃণমূল কংগ্রেসে আসি। একটা সময় আমি যুব কংগ্রেস করতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তো উনি আমার আদর্শ ছিলেন এবং আমার অনেক শ্রদ্ধনীয় ছিলেন। আমি যখন সুযোগ পেলাম আমি এই দলে চলে এলাম। কিন্তু আমি কোনো লড়াই ঝগড়া বা ওই দলকে হেয় করে বা কোনো কথা বলে আসিনি। আমি যথারীতি বলতে পারেন সবাইকে বলেই এসেছি। কত সালে? 2019 মার্চ মাস। মানে লোকসভার নির্বাচনের আগে? হ্যাঁ, আর লোকসভা নির্বাচনের আগে। তখন তো এই অঞ্চলে একটা সিচুয়েশন অন্যরকম ছিল। আপনি হ্যাঁ। কি ফিল করেছেন? না, আমি সেরকম কিছু ফিল করিনি। আমি এসেছি যে আমি কাজ করতে পারবো, কাজের সুযোগ পাবো বলে আমি এসেছিলাম। কারণ আমি মানুষের কাজ করতে চাই, মানুষের সেবা করতে চাই, দল সংগঠন করতে চাই। আর সেই সুযোগটা পাচ্ছিলাম না। যখন তৃণমূল কংগ্রেসে পেলাম আমি চলে এলাম এবং তখন থেকে আমি সংগঠনটাকে খুব ভালোবাসি এবং সংগঠনের কাজ আমি তখন থেকেই স্টার্ট করি। দাদা, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদারকে যেমন অর্জুন সিং এর কেমিস্ট্রিকে মামা ভাগ্নে বলা হয়, একটা সময় শোনা যায় যে আপনি অর্জুন সিং কে মামা বলতেন এবং অর্জুন সিং আপনাকে ভাগ্নে বলতেন। আমার মা 1995 থেকে কাউন্সিলর ভাটপাড়া পৌরসভার। সেই সময় এই অঞ্চলে কংগ্রেসের কাউন্সিলর ছিল না, আমার মা একমাত্র। এবং সেই সময় এই অর্জুন সিং কাউন্সিলর হয় 95-তে। তখন একটা কাউন্সিলর হিসেবে এবং দীর্ঘদিনের এই অঞ্চলে আমার মা রাজনীতি করা হিসেবে মায়ের সাথে একটা ভালো রিলেশন ছিল সত্যনারায়ণ সিংয়ের। যেহেতু উনি একমাত্র এখানকার কংগ্রেস লিডার ছিলেন, এখানকার এমএলএও ছিলেন। সুবাদেই অনেকে বলতো, সেটাই মামা বলা, মামা ভাগ্নে। আহ, দাদা, আপনি প্রথম থেকেই অর্জুন সিং এর বিরোধিতা করেছেন, কেন? ওই আহ, লোকটার কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই। ও সম্পূর্ণটা রাজনীতি করে হচ্ছে নিজের জন্য করে। ও কোনোদিনও রাজনীতিটা আহ, মানুষের জন্য করেনি। ওর রাজনীতি মানে হচ্ছে নিজের জন্য করা। পয়সা কিভাবে রাজনীতিকে সামনে রেখে কামাবে, মানুষকে চিটিং করে, মানুষকে ধোঁকা দিয়ে রাজনীতি করাটাকে রাজনীতি বলে না। এবং পয়সাটাই রাজনীতির লক্ষ্য নয়। কিন্তু অর্জুনের কাছে একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে পয়সা কামানো। দ্বিতীয় কোনো লক্ষ্য ছিল না। ওই রাজনীতিটা শুধু নামে করে, আর ওর আসল উদ্দেশ্য হচ্ছে কি করে আমি পয়সা কামাবো। এই নীতি আদর্শতে আমি বিশ্বাস করতাম না। তার জন্যই আমার মনে হয় যে এই লোকটাকে আমি কোনোদিনও পছন্দ করতাম না। সেটা কি আগে থেকে? হ্যাঁ, আমি আগের থেকে আমার সঙ্গে 1998 থেকে 2009 পর্যন্ত আমার সঙ্গে ওর মুখ দেখাদেখিও ছিল না। যখন ও তৃণমূল করতো, আমি কংগ্রেস করতাম। 2009 যখন কংগ্রেস এবং তৃণমূলের একটা গঠবন্ধন হয়, সেই সময় দীনেশ ত্রিবেদী আমার এখানে আসেন এবং বলেন, এবং দলেরও ইনস্ট্রাকশন ছিল যে তৃণমূলকে সাপোর্ট করতে হবে। সেই সময় থেকে কিছুদিন কথাবার্তা ছিল, কিন্তু 2015-য় আবার ওর ওর চরিত্র এবং ওর রক্তে যা আছে গদ্দারি করা, সেটা আবারও 2015-য় আমার সাথে করে এবং আমার সাথে বীভৎস ঝামেলা মারামারি সবটাই হয়। তারপরে আমি ওর মুখও দেখতাম না। কিন্তু দেখতাম যে ও কোথায় কি করছে, সেটা অবশ্যই লক্ষ্য রাখতাম। 2019-এ যখন ও বিজেপিতে চলে যায়, আমি তৃণমূল কংগ্রেসে আসি। তখন থেকে আমার একটা ছিল যে এই মানুষটা এই ব্যারাকপুর লোকসভার প্রত্যেকটি মানুষকে সবসময় ঠকায়। এবং শুধু ঠকায় না, এটা আপনি বলতে পারেন যে ওর এই পয়সা কামানোর যে নেশা, মানুষের নেশা হয় না, ওর একটা নেশা ছিল পয়সা কামানো।
আর পয়সা দিয়ে না মানুষকে কেনার চেষ্টা করে। আপনি সাংবাদিক, আপনাকে কেনার চেষ্টা করবে, সবাইকে মনে হয় যেন পয়সা দিয়ে কিনে নেবে। এই যে ওর একটা চরিত্র, আর এই পয়সা কামানোর জন্য যে কোনো স্টেজে নেমে যেতে পারে, যেটা আহ, একটা সময় দেখা গেছিল এবং আজকেও দেখা যায়। ও খুন পর্যন্ত মানুষের করাতে পারে। ও একটা খুন করায়নি। আমি আপনাকে বলি, বিকাশ ঘোষের খুনও করিয়েছে। তারপরে আপনারা চেনেন কিনা জানি না, মুন্না মারওয়াড়ি ছিল, মুন্না মারওয়াড়ির খুনও করালো। সঞ্জয় সিং দীর্ঘদিন ওর গাড়িতে ঘুরতো। সঞ্জয় সিং মানে গোলঘরে থাকতো, সিপিএম করতো একসময়। তারপরে দেখা যেত এই সঞ্জয় সিং সবসময় সকাল থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত ওর গাড়িতে ঘুরতো। এই সঞ্জয় সিংকেও মারিয়ে দিল, মুন্না মারওয়াড়িকে মারিয়ে দিল। তার মধ্যে জিয়ানন্দ যাদব, আপনারা চেনেন কিনা জানি না, জিয়ানন্দ যাদব আর্য সমাজে থাকতো। এও হচ্ছিল অর্জুন বিরোধী, ওকে মারিয়ে দিল। তারপরে ভাজা আসলো আপনার আহ এসপি সিং। না, আগে মারালো হচ্ছে স্বপন চক্রবর্তীকে। কেন? স্বপন, দিলীপ, নাটা দিলীপ এবং ভোলা ঘোষ, এরা এবং এসপি সিং, এরা চারজনে সব এক জায়গায় ছিল অর্জুন বিরোধিতা হিসেবে। তখনও দেখলো যে এরা তো অর্জুন বিরোধিতা মানে ওর বিরোধিতা করছে, এদের রাস্তা থেকে সরিয়ে দিলে আমার রাস্তা ফাঁকা হয়ে যাবে। প্রথমে চেষ্টা করলো ভোলা ঘোষকে মারতে, যাই হোক যে কোনো কারণে পারলো না। তারপরে মারলো হচ্ছে স্বপন চক্রবর্তীকে। স্বপন চক্রবর্তীকে আটপুর বাজার মানে ব্যাংকের বাজারে একদম সকালবেলা বাজারের মধ্যে গুলি করে মারা হলো, সেটাও মারালো। তারপরে মারালো হচ্ছে এসপি সিংকে। যদিও বলে যে সিং মানে সব এক, এটা একটা প্রবাদ বাক্য আছে যে সিংরা কখনো আলাদা হয় না, সব এক হয়। তো সেই প্রবাদ বাক্য হিসেবে দেখা গেল এসপি সিংকে মেরে দিল। তারপরে মারলো হচ্ছে রাজকুমার যাদব, বিকি যাদবের বাবা, রাজকুমার যাদবকে মারলো। তারপরে ভুলে যাই এবার মাঝে মাঝে। তারপরে তারপরে রাজকুমার যাদবের মারার পরে উম, তারপরে মনে হয় আরো এক দুজন তাকে মারলো। মারার পরে দেখুন ইছাপুরের গোপাল মজুমদার। কেন মারলো জানেন গোপাল মজুমদারকে? কোনো কারণ ছিল না, বিনা কারণে অকারণে মেরে গেল, ওর স্বার্থের ঘা লেগে গেল, ও মেরে দিল। তারপরে মারলো হচ্ছে, তারপরে মারানোর চেষ্টা করলো হচ্ছে ধারু সিংকে। ধারু সিংকে মারানোর চেষ্টা হচ্ছে, ভগবান যদি কার মৃত্যু না ডেকে আনে তাহলে তো তার মৃত্যু আসে না। ধারু সিং মরলো না, বেঁচে গেল। তারপরে চেষ্টা করলো নূরে জামাল মানে সাহেবদা, সাহেবকে মারার চেষ্টা করালো, গুলি মারলো। সাহেবকেও আমরা আহ উপরওয়ালার দয়াতে ওকেও বাঁচিয়ে আনতে পারলাম, মানে ও সেদিন ওরও একটা হাড় পড়ে যেত গলায়। এরপরে আহ তারপরে মারালো হচ্ছে মুকুল। মুকুল যদি ওরা অ্যান্টি সোশ্যালের মধ্যে একটা ঝামেলা নিজেদের মধ্যে ছিল, কিন্তু তাতেও হাওয়া দিল, তাতেও হাওয়া দিয়ে মুকুলকে মারালো। তারপরে তার মাঝখানে হচ্ছে যে, হ্যাঁ একটা তো ভালো কথা বলছি ওটা, মুকুলকে মারালো। তারপরে মোহাম্মদ রিজওয়ানকে মারালো। যে যে গণেশ ধারু সিংকে গুলি মেরেছিল, সেই গণেশ মেঘনা জিটমিল লাইন থেকে বেরিয়ে এসে প্রকাশ্যে দিবালোকে মসজিদের সামনে একদম রাস্তার উপরে ফেলে দুটো গুলি করলো, সেটা কিন্তু ক্যামেরাতে দেখা গেল। এই গণেশ কার সাথে থাকতো? পাপ্পু সিং এর সাথে দিনভর থাকতো, এবং অর্জুনই করালো এটা। আর সব থেকে বড়, এর মাঝখানে যাকে মারলো সেটা হচ্ছে নমিত সিং এর বাবা বিষ্ণু সিং। এই বিষ্ণু সিংকেও সে খুন করালো। এবং আশ্চর্যজনক ব্যাপার যে এরা যেহেতু সিংয়ের সিং সিং ইয়ে করে, কিন্তু আহ, বিষ্ণুকেও মারিয়ে দিল কেন? বিষ্ণু খুব ডানপিটে ছেলে ছিল, এবং বিষ্ণু আমার সাথে একসাথে স্কুলে পড়তো আর কি। আমার স্কুল ফ্রেন্ড ছিল বিষ্ণু সিং, মানে নমিতের বাবা। মেরে দিল একটা ছেলেকে, মানে একদম জলজান্ত ছেলেকে বোম দিয়ে মেরে দিল। এই এই যে ও, এই যে প্রক্রিয়া, এই লোক ওর বিরুদ্ধে গেলেই ও তাকে মেরে দেবে, তার পরিবারকে হেনস্থ করে দেবে, এইটা কোনো রাজনীতির পদ্ধতি নয়। রাজনীতি মানে কি? রাজনীতি মানে আপনার আমার নীতিতে বিরোধ থাকতে পারে, আপনার আমার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, সেটা নীতিগত বিরোধ। কিন্তু এটা আবার কোন নীতিগত বিরোধ যে
মানুষকে মেরে দিতে হবে। আর সব থেকে বড় কথা কি বলুন তো, ও সবসময় না পার পেয়ে গেছে। ও একটা খুন করিয়ে পার পেয়ে যেত, আর একটা খুন করাতো পার পেয়ে যেত। তো ওর মনে হলো যে আমি অনেক বড় মানে কেউ কাটা হয়ে গেছে, আমি লোককে খুন করাবো, মেরে দেবো। আর হবে। ও অনেকবার চেষ্টা করেছে আরো অনেক লোককে মারার জন্য, একে পয়সা দেয়, ওকে পয়সা দেয়, কখনো বিহারের অমুক শুটারকে নিয়ে আসে, কিন্তু এখন সবটা ওর ভিতরে দিয়ে দিয়েছি ওকে। ও এখন যা করবে ওর তার টের পেয়ে যাবে। কিন্তু আপনি যে কথা বলছেন তাতে তো পুলিশ প্রশাসনেরও একটা ব্যর্থতা উঠে আসছে। এতগুলো খুনের ঘটনার সাথে যদি একটা মানুষ যুক্ত থাকে তাহলে বাম জামানা বলুন কিংবা এই জামানাতেও আপনি যে গোপাল মজুমদারের কথা বললেন কিংবা ভিকি যাদবের কথা বললেন তারা তো এই জামানাতেই খুন হয়েছেন। এবং গোপাল মজুমদার নোয়াপাড়ার শহর এক তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি ছিল। সভাপতি ছিল। মানে তাকে যেভাবে খুন করা হয়েছে আপনাদের রাজ্যের একাধিক নেতা মন্ত্রী তারা এসে বলেছেন যে অর্জুন সিং জড়িত, কিন্তু পুলিশ প্রশাসন তাহলে কেন ব্যর্থ এটা? এটা আপনি বলতেই পারেন যে যখনই ও ছিল হয়তো কোনো শাসক দলের সাথে ছিল, যেরকম যখন তরিৎ বাবু এখানকার এমপি ছিল, তখন জানা যেত যে মামা ভাগ্নে। মামা ভাগ্নে মানে কি, সেই লেনদেনের মামা ভাগ্নে, মানে এই আমার মতন মামা ভাগ্নে নয়। ঠিক আছে, লেনদেন ধান্দা পানির ইয়ে ছিল, যে মেঘনা জুট মিলে তরিৎ বাবুরও টাকা থাকতো ঘনশ্যামের কাছে, আর অর্জুনও টাকা আদায় করতো। তো এই লেনদেনের ভাগনা ভাগ্নি ছিল। তো প্রশাসন নিশ্চয়ই কোনো জায়গায় না কোনো জায়গায় ব্যর্থতা ছিল, আমি এটা অস্বীকার করব না আপনার কাছে। এই শাসক দলের এই ক্ষমতাটাকে অপব্যবহার করে ও সবসময় এখান থেকে পার পেয়ে যায়। আর দেখুন, দলে থাকার ক্ষেত্রে দলে আহ, থাকে অনেক রকম ব্যাপার থাকে, সেগুলো নিশ্চয়ই ঘটেছে। আমি আমার সে পার্থভৌমিক আমার নেতা, আমার অভিভাবক, উনিও সেদিনকে এই কথাটা বিকাশ বোসের মৃত্যু দিবসের দিনে এই কথাটা প্রকাশ্যে বলেছেন যে কোথাও না কোথাও নিশ্চয়ই আমাদের কোনো একটা ব্যর্থতা ছিল বা অভ্যন্তর ব্যাপার ছিল, সেটার জন্য এটার জন্য ও পার পেয়ে গেছে। কিন্তু উনি বলেছেন, কথা দিয়েছেন যে বিকাশ বোসের খুনের ফাইল উনি আবার খোলাবেন। আর তার জন্যে আমি সোমনাথ সেন যতটা সহযোগিতা লাগবে আমি ততটা সহযোগিতা করব। আর এই অর্জুনকে, মানে বর্তমানে যার নাম পাল্টু সিং, ঠিক আছে, পল্টু সিং বলুন বা পাল্টু সিং, এই পাল্টু সিংকে আমি জেলে না ঢুকিয়ে আমি কোনো মতেই শান্তিতে বসবো না। তাতে আমাকে ডেলি 2 ঘন্টা ঘুমিয়েও যদি থাকতে হয় থাকবো, কিন্তু আমার এটা প্রতিজ্ঞা যে ওকে আমি জেলে ঢোকাবোই। জেলে ঢুকিয়ে আমি কোনো রকমে মানে নিঃশ্বাস ফেলবো, বলে না শান্তির নিঃশ্বাস, সেই শান্তির নিঃশ্বাস ফেলবো তো সেই দিনকেই যেদিনকে ওকে আমি জেলে ঢোকাতে এটা পারবো। কি আপনার জীবনের লক্ষ্য? বলতে পারেন একটা লোক। কেন, এই লোকটা দেখুন, আমি আপনাকে যে খুনের কথাগুলো আহ, গোনালাম, এতগুলো পরিবারকে শেষ করেছে। এই যে বিকি যাদবের খুন হয় কি, দেখুন আপনি তো একটা প্রশ্ন করলেন না যে তার মানে কি প্রশাসনের ব্যর্থতা? সবসময় প্রশাসনের ব্যর্থতা হয় না। বিকি যাদব মার্ডার হলো, সবাই পৌঁছালো, যদিও আমার সাথে ডাইরেক্টলি থাকতো না, কিন্তু যেহেতু ওর বাবার সাথে আমার একটা রিলেশন ছিল, সেই হিসাবে ও আমার কাছে খুব স্নেহ পাত্র ছিল। তো যখন ওকে শুনলাম গুলি লেগেছে এবং শুনলাম ওকে ঝাঁঝরা করে দিয়েছে গুলিতে, আমি এক জায়গায় মানে পলিটিক্যালি এক জায়গায় বসেছিলাম, তো আমার খুব মানে মনে লাগে, ব্যথা লাগে। আমি বললাম চলো হাসপাতাল যাই। তো হাসপাতাল যেতে যেতে শুনলাম ওকে নাকি অ্যাপোলো নিয়ে গেছে। তো যখন আমি অ্যাপোলো পৌঁছাই তখন দেখলাম যে ও মৃত। এবং ওর আমাকে যে আহ, ডাক্তার ছিল সে বললো দাদা প্রচুর গুলি লেগেছে, কোনো জায়গায় বাদ যায়নি গুলি। তো আমাদের আর কিছু করার নেই, আপনি মৃতই নিয়ে এসছেন। ঠিক আছে। তো কেউ বা কারা তখন সাংবাদিককে বলল দিস ইজ আ নন পলিটিক্যাল মার্ডার। হঠাৎ আমি যখন ওই এমার্জেন্সি থেকে বেরিয়ে আসি, আমি এটা শুনি, আমি বললাম হু দ্য হেল সেড দিস ইজ আ নন পলিটিক্যাল মার্ডার, হু ইজ দ্য ম্যান হু সেড দিস। আমি খুব রেগে চেঁচিয়ে বললাম। তো বলার পরে সাংবাদিক রা অনেকটাই আমাকে দেখে আসে আমার কাছে এবং জিজ্ঞাসা করে যে আপনি এত জোরে চেঁচালেন, তাহলে আপনি কি বলতে চান? আমি বললাম দিস ইজ আ 100% পলিটিক্যাল মার্ডার। আমি প্রথম দিনই বলেছিলাম। তো বললো যে কি করে বলতে পারেন?
আমি বললাম যে হতেও আকাশ যাদবের খুনের একমাত্র সাক্ষী হচ্ছে বিকি যাদব। ভোট পরবর্তী হিংসা হিংসা যেটা পোস্ট পোল ভায়োলেন্সে যেটা হয়েছিল, সেইখানে আহ, বিকি যাদবকে সরানোর একটা চক্রান্ত হচ্ছিল। কয়েকবার জেল থেকেও তার কাছে ফোন এসেছে, তাকে ধমকি দেওয়া হয়েছে, তার আশেপাশে বাড়ি রেকি করা হয়েছিল। এগুলো মোটামুটি একটা কানাফুসো চলছিল অনেক দিন থেকে, কিন্তু এটা বোঝা যায়নি যে দুম করে ওকে মেরে দেওয়া যেতে পারে। এটা ঠিক কেউ বুঝতে পারেনি, কেউ আমি বা অন্যান্য কেউ বা বিকি নিজেও বুঝতে পারেনি, বা যার সাথে ওরা থাকতো তারাও বুঝতে পারেনি। তো এই যে আমি সেদিনকে প্রশ্নটা তুললাম যে দিস ইজ আ পলিটিক্যাল মার্ডার, তার পরের দিনই আমি প্রেস ডেকে বলি এই খুনটা কোথাও না কোথাও এতে পাপ্পু সিং ওর সঞ্জিত সিং জড়িত আছে। এই যে আমি কথাটা বললাম, আর তারপর থেকে পুলিশের অ্যাঙ্গেল যখন ওদিকে যায় এবং খুঁজতে খুঁজতে এটা ঠিক দেখা যায় যে এই খুনটা পাপ্পু সিং করিয়েছে। এবং দেখুন, পাপ্পু সিং এই খুনটা কিন্তু করায়নি। এই খুনটা পাপ্পু সিং ইজ দ্য মিডিয়েটর। খুনটা করিয়েছে হচ্ছে অর্জুন সিং, পাপ্পুকে বলেছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করে এই খুনটা করেছে। হ্যাঁ, মাঝখানে আপনাকে বলতে ভুলে গেলাম, রাজ পান্ডে। রাজ পান্ডেকেও গুলি চালায়। রাজ পান্ডেও মানে ভগবানের আশীর্বাদ বা ওর মা হয়তো জিউতিয়া করেছে, মানে ছেলেদের মঙ্গল কামনায় জিউতিয়া করে, দীর্ঘায়ু কামনায়। তো সেটা করেছিল বলে রাজ পান্ডে বেঁচে গেছিল। ওর মাথায় লাগিয়ে যে ছেলেটি আসে, এসে ওর মাথায় ঠেকায় বন্দুকটা, ও মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এটা ওর মাথায় আসে না যে এটা কি হচ্ছে। কিন্তু ওই যে বললাম ওর মা জিউতিয়া করেছে বলে যখন ও গুলিটা চালায় তখন ও ওটাকে একটা হাত দিয়ে মারে, ওই গুলিটা এসে ওর হাতের মধ্যে ঢুকে যায়। যাই হোক, রাজ পান্ডে বেঁচে গেল। এবং যে ছেলেটি আহ, রাজ পান্ডেকে গুলি চালিয়েছিল সে বলে, পরে স্টেটমেন্ট দিয়ে গেছে, মানে দিয়েছে ধরা পড়ার পরে। সে ধরা পড়লো কিন্তু প্রায় 1.5 বছর থেকে 2 বছর পরে। সে স্টেটমেন্ট দিয়েছে, আমাকে সরাসরি অর্জুন সিং বলেছে যে তুমি রাজ পান্ডেকে মারো, তোমাকে আমি এত লক্ষ টাকা দেবো। এটাও স্টেটমেন্ট দিয়েছে। তাহলে আপনি বুঝুন এই মানুষটা কিরকম একটা মানুষ, যে মানুষকে মনে হচ্ছে না খুন করা জল ভাত। কিন্তু এখনো একটা লোককে টোকা দিয়ে দেখুক না, ওর টেকা আমি বার করে দেবো। একটা লোককে টোকা দিয়ে দেখুক, ওর আমি সব বীজদাঁত ভেঙে দিয়েছি। ওর ওই যে সাঙ্গ পাঙ্গ তৈরি করতো, একে করতো, ওকে করতো, এ করতো, আমি সব ভেঙে দিয়েছি। এখন 2-4টে ক্রিমিনালকে ওর এই সাদা বাড়ি যেখানে সিএসএফ থাকে তার মধ্যে ঢুকিয়ে 2-4টে ক্রিমিনালকে রেখে দিয়েছি। তো সে তাদেরও যেখান থেকে তাদের লোকজন বেরোয় বা আসে, আমি বলেছি যে আজ না হলে কাল তো তোরা প্রশাসনের হাতে ধরা পড়বি। এতদিন কেউ ছিল না নজরদারি দেওয়ার, কেউ ছিল না বলবার, সেইখান থেকে ও পার পেয়ে যেত। এটা প্রশাসনিক ব্যর্থতার সাথে সাথে আমি বলবো যে কোনো মানুষ এগিয়ে এসে এই কথাগুলো বলেনি। যেরকম আমি আজকে আপনাকে বলছি যে ওর ওখানে ক্রিমিনালস আছে, ওর মেঘনা জুট মিল কোয়ার্টার্সের মধ্যে ক্রিমিনাল থাকে, ও নিয়ে আসে মেঘনা মিলের মধ্যে ঢুকে। ধরুন পুলিশ রেড করতে গেল, তখন কি করে জানেন? ওই লোক ছেলেগুলোকে বার করে মিলের ভিতরে ঢুকিয়ে দেয়, মিলের ভিতরে ঢুকিয়ে তাদের ওয়ার্কার্স বানিয়ে দেয়, বানিয়ে দিয়ে দাঁড় করিয়ে দেয়। পুলিশ তো এখন কোয়ার্টার খুঁজে এসে আর মিলের ভিতরে ঢোকে না, এখানে মাস ওয়ার্কার্স থাকে। এরকম একটা টেন্ডেন্সি ওর সবসময় আছে, কিন্তু ওর এবার এটা জীবনে শেষ। দেখুন, একটা অন্যায়ের শেষ আছে, সেই শেষ হচ্ছে ওবার অর্জুনের, এটাই হচ্ছে ইতি। আহ, আপনি প্রার্থী ঘোষণা হওয়ার আগের থেকেই, বেশ কয়েক মাস আগের থেকেই আপনার মুখে শোনা গেছিল হলুদ ফাইলের কথা। এই হলুদ ফাইলের অস্তিত্ব আছে তো? আপনি বারংবার বলেছেন ফাইলের পাতা খুলবো, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফাইলের পাতা আপনি অফিসিয়ালি খোলেননি। হলুদ ফাইলটা আছে তো? হলুদ ফাইল আছে। আর আমি আপনাকে যে জোর দিয়ে এখন বললাম না, যোকে আমি জেলে পাঠিয়েই ছাড়বো, এটা আমি অনেকটা জোর দিয়ে বললাম। আমি যখন বলেছিলাম যে পাপ্পু সিং এই খুনে ইনভলভ আছে আর পাপ্পু সিংকে আমি জেলে ঢোকাবো, যেটা আমি বলেছিলাম প্রেস ডেকে, আর পাপ্পু সিং কিন্তু জেলে গেছে। আজকে আপনাকে বলছি, এই হলুদ ফাইল আমি যেদিনকে খুলবো, তারপরে আর ওর সাধারণ মানুষের মধ্যে ঘুরবে না। ও থাকবে হয় তিহারে, নয় প্রেসিডেন্সিতে, আর নয় মুর্শিদাবাদ জেলে। ওকে জেলে পাঠিয়েই আমি ছাড়বো। অর্জুন সিং বলছে হলুদ ফাইল কেন, লাল, সবুজ, যে ফাইল ইচ্ছা খুলুক, যেদিন উনি মুখ খুলবেন সেদিন আপনি মুখ দেখানোর জায়গা পাবেন না, আপনি
গর্তের মধ্যে ঢুকে যাবেন, মানে এক কথায় বিলের মধ্যে ঢুকে যাবেন। আমি খোলা পাতা, আমার আমার কিছু ঢাকা ঢুকি নেই। আমি মানুষের মধ্যে থাকি, মানুষের সাথে থাকি। আমার ও কি খুলবে? আমার কিছুই নাই খোলার মতো। এসব হচ্ছে ফাঁকা আওয়াজ। বলে না যে ফাঁকা কলসি খুব আওয়াজ করে, ও হচ্ছে ফাঁকা কলসি, ওর কিছুই নাই। ও যতটা চমকানি ধমকানি দেখায় না, এসব হচ্ছে সব হাওয়া। তো ওর বিরুদ্ধে বলার মতন কেউ ছিল না, তাই ও এত চমকে ধমকে লোককে এসব বলতো। এখনো বলছে ভাটপাড়া কত 40,000-এ জিতবো, তো নৈহাটি 25,000-এ জিতবো। এই পাগলে প্রলাপ বলছে না, যার পায়ের তলায় মাটি নেই, যার সাথে 10টা লোক নেই আজকে, সে বলছে আমি অমুক জায়গায় 25,000-এ জিতবো, 30,000। তো এটা কি ফাঁকা আওয়াজ? এটা তো বাচ্চা ছেলেও বুঝবে যে। আর তৃতীয় কথা হচ্ছে 1 নম্বরের ভীতু। ওর মতন ভীতু কাপুরুষ একটা নেই, একটা লোক পাবেন না আপনি ওর মতন ভীতু আর কাপুরুষ। ও দেখুন, তৃণমূল কংগ্রেস ছাড়লো, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রশাসনের সেই সিকিউরিটিটা ছাড়লো না। যতক্ষণ ওর সিআইএসএফ আসলো না, ততক্ষণ কিন্তু ওর সিকিউরিটিটা ছাড়লো না। ওই সিকিউরিটি নিয়েই ঘুরলো। একদিকে বলছে যে ব্যর্থ পুলিশ, অমুক পুলিশ, তমুক পুলিশ, সব বললো। আর অন্তত তোর একটা লজ্জা হওয়া উচিত, নির্লজ্জ একদম, যাকে বলে নির্লজ্জ বেহায়া। তুই তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলি, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি জয়েন করলি, আর তারপরেও প্রায় গোটা 10 দিন ও বাঙাল পুলিশ নিয়ে ঘুরে বেড়ালো। যেদিনকে সিআইএসএফ আসলো সেদিনকে ছেড়ে দিল। তার মানে ওকে বুঝতেই পারছেন তো কতটা কাপুরুষ। ওর মতন কাপুরুষ একটাও নেই। আমি ওকে খুব ভালোভাবে চিনি। আপনি একটা সময় নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা করেছিলেন যখন অর্জুন সিং তৃণমূলেই ছিলেন। বারংবার আপনি বলেছেন, আপনি জগদ্দলের একটা প্রোগ্রামে বলেছেন, ব্যারাকপুরে মানে টিটাগড়ে ব্যারাকপুর বিধানসভার আন্ডারে কেলভিন জুট মিলের সামনে মিটিং এ বলেছেন যে আপনার উপর প্রাণঘাতী হামলা হতে পারে। এখনো কি সেই আশঙ্কা রয়েছে? দেখুন, ও খুব নোংরা প্রবৃত্তির মানুষ, নোংরা মনোবৃত্তির মানুষ, প্রবৃত্তির মানুষ। আমি বলেছি না আপনাকে, ও পয়সা ছাড়া কিছুই চেনে না। ওর পয়সা হচ্ছে ওর জীবনের প্রথম লক্ষ্য। এই পয়সা দিয়েই আবার এই কামিয়ে, ও তো চিটিংবাজি করে কামিয়েছে পয়সাগুলো। একটা পয়সাও কিন্তু ওর উপার্জিত নয়। ওর যত পয়সা কামানো সব হচ্ছে মানুষকে ঠকিয়ে, কোনো কনসার্নকে ঠকিয়ে, কোনো এস্টাবলিশমেন্টকে ঠকিয়ে হচ্ছেই ওর আসল পয়সা কামানোর ধান্দা। তো সেই পয়সা দিয়ে আজকাল দেখুন ভাড়াটা এখনই অনেক পাওয়া যায়। আর বিশেষ করে ও তো এই যোগাযোগগুলোই করে, বিহার যায়, ঝাড়খণ্ড যায়, অমুক জায়গায় যায়, এসব জায়গায় অনেক পাওয়া যায়। এই যে বিকি যাদবকে মারলো, এরা তো ভাড়াটে খুনি। এরকম ভাড়াটে খুনি নিয়ে এসেছে, অনেক জায়গায় চেষ্টাও করেছে। তাদের টাকা পয়সাও দিয়েছে, অনেক টাকা পয়সাও ওর চোট হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ। তো কি যায় আসে তাতে? ও বললেই কি হয়ে যাবে নাকি? যদি ওকে 10টা লোক চেনে, তো আমাকে 25টা লোক চেনে। ও রাজনীতি অনেক দিন থেকে করতে পারে তৃণমূল কংগ্রেসে, কিন্তু আমাকে অনেকগুলো লোক চেনে। এবং আমি মানুষের সাথে সদ্ব্যবহার করেই চলি, মানুষের উপকার করি, মানুষের সাথে থাকি। তো মানুষের সাথে থাকলে সে যেই হোক, ক্রিমিনাল হোক, ভালো মানুষ হোক, অ্যান্টি সোশ্যাল হোক, তাদেরও একটা মন আছে, খালি ওর কাছে নেই। ও হচ্ছে, ও বললাম না, ওর ধান্দা হচ্ছে যে কি করে পয়সা চিটিং করবে, সব জায়গায় পয়সা ধান্দাবাজিতেই নেই। যেদিন অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ঢুকেছিল, সেদিন কিছু ছবি পোস্ট করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেখানে সমস্ত বিধায়ককে কিন্তু হাসতে দেখা গেছিল। আপনার মুখে শুধুমাত্র হাসি ছিল না। কেন? এই বিরোধিতাটা কি আপনি দলের মধ্যে জানিয়েছিলেন, তারপরও কেন নেওয়া হলো? দেখুন, দল তো আমার কথা মতন চলবে না। দলের অনেক রকম অভ্যর্থম ব্যাপার থাকতে পারে, দলের বৃহত্তম কোনো স্বার্থ থাকতে পারে। কেন কি আমি কেন প্রশ্ন করার আমার ক্ষমতাই নেই। আমি প্রশ্ন কেন করব? আমি বলতে পারি। জানিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই জানিয়েছিলাম। আমি যেখানে জানাবার আমার সুপ্রিমোদের অবশ্যই জানিয়েছি, কিন্তু দলের কোনো ডিসিশনের বিরুদ্ধে তো নই আমি। আমি দলের ডিসিশনের বিরুদ্ধে যদি যাই, তাহলে উম, আমি তো দল বিরোধী কাজ করলাম। আমি তো দল বিরোধী কাজ করব না। দল বলেছে যে না আমরা নিচ্ছি, আমাকে প্রশ্ন করেনি যে আমি নেব কি নেব না। দল বলেছে আমাদের মনে হয়েছে নিচ্ছি, দলের কথা মাথা আপনি পেতে নিয়েছে। অখুশি ছিলেন? হ্যাঁ, অবশ্যই অখুশি ছিল।
আর আমি এটা প্রমাণ করে দিয়েছিলাম, আমি বলেছিলাম খালি একটাই কথা, এটা হচ্ছে একটা গদ্দার, এই গদ্দার, এবং আগামী দিনেও এই দলের সাথে গদ্দারি করবে, এটাও আমি দলকে বলেছিলাম। তখন দল বলেছিল যে আমরা নিশ্চয়ই সেটাকে দেখে নেব আমরা। আমি দলকে এটা প্রমাণ করে দিয়েছিলাম যে ও আবারও গদ্দারি করতে চলেছে। 10ই মার্চ যদি ওর টিকিটটা ডিক্লেয়ার হয়ে যেত, তো আবার এই দলের সাথেও বিট্রে করছিল, সেটা দল অবশ্যই টিকিটটা বিলি করার আগে বুঝতে পেরে গেছিল। তাহলে ওনার 10 তারিখ টিকিট না পেয়ে তারপর বিজেপিতে যোগদানের না না না, তো এটা কি আগের থেকে স্মৃতি? না না, ও তো দলেই ছিল না। ও তো বিজেপির একটা গুপ্তচর হয়ে এসেছিল এই দলে, এবং আসামের মুখ্যমন্ত্রী কি নাম, ওই হেমন্ত, আহ, আহ, এই মানুষটার সাথে ও টেলিফোনিক অনেক আলোচনা ছিল, সেগুলো তো এসেছে। মঙ্গল পাণ্ডের সাথে ওর আলোচনা, তো ও তো আহ, রীতিমতন এই দলকে বলে এসেছিল যে এই মুহূর্তে আমি যাচ্ছি, আমার কিছু অসুবিধা আছে, আমার কেস কাবারি আছে, সেগুলোকে মিটিয়ে আমি আবার দলে ব্যাক করবো, এটা বলে এসেছিল। ও যখন দেখলো যে আর আমি বিজেপিতে যদি একদিনও কন্টিনিউ করি আমি অ্যারেস্ট হয়ে যাব, তখন ও নির্বিকারে ওখানে হুড় করে বেরিয়ে চলে এলো যে কেসটাকে মিটিয়ে দিয়ে চলে যাব। কিন্তু কেসটা তো করেছে সোমনাথ শ্যাম, দল তো করেনি। আর সোমনাথ শ্যাম যেরকম আপনি বললেন অখুশি, তার মানে আমি খুশি ছিলাম না, কেসটা তো আমি উইথড্র করিনি। ও অবশ্যই দলের সুপ্রিমোদের কাছে অনেক হাতজোড় করেছে, আহ, মানে নিহরাপাতি করেছে যে আমার কেসটাকে তুলে নেওয়া হোক, আমি দলে এসেছি। আমি তো বলেছি না না, ওটা আমার ব্যক্তিগত কেস, আমি করেছি, কেস আমি চালাই, আমাকে তো কেউ চালায় না, আমি কেন কেস উইথড্র করবো? অবশ্য আমাকে দলও কোনোদিন বলেনি যে তুমি কেসটা উইথড্র করে নেবো, এটাও কেন বলবো। দল আমাকে কোনোদিন ওই কেসের, যেটা আমি নিজে করেছি সে কেসের ব্যাপারে আমাকে দলও জিজ্ঞাসা করেনি। আমি কেস চলছে, গেলে তো নিশ্চয়ই যাবে। আহ, আপনার একেবারে পাশের বিধানসভার বিধায়ক, বিজেপির ব্যারাকপুর সাব ডিভিশনে একমাত্র বিধায়ক পবন সিং। পবন সম্বন্ধে আপনার কি ধারণা? নেহায়ত আহ, সাধারণ ভালো ছেলে, এটাই মনে হয়। কিন্তু যেরকম প্রবাদ বাক্য আছে যে, খুব খারাপ লাগবে শুনতে কথাটা, হাতির বাচ্চা হাতি হয়, বাঘের বাচ্চা বাঘ হয়, সাপের বাচ্চাকে বলে সফল হয়। এটা তো আমি বলছি না, এটা তো প্রবাদ বাক্য। তাহলে অর্জুন রীতিমতন একটা সাপ, যে মানুষকে ছোবল মেরে চলেছে এতদিন। তো তার ছেলে এখন এই মুহূর্তে পর্যন্ত ভালো আছে, কিন্তু ভালো কি বলবো, ওই বাবা, যে বাবা ওর এত কিছু করে বেড়াচ্ছে, ও কি জানে না? সেই বাবারে প্রচারে তো আবার বেরিয়েছে। তাহলে আপনি তাকে খালি ভোলা মানুষ, মুখটা ভোলা, ভিতরটা ভোলা নয়। কেন, যে জানে যে তার বাপ এতগুলো খুন করিয়েছে, এরকম এরকম কাজ করিয়েছে, লোকের এত টাকা লুটেছে, সবকিছু করেছে, তো সে যদি সত্যিই ভালো হতো, আর সত্যিই যদি সে সৎ হতো, যে সৎ মুখটা এবং যে মুখটা দেখায়, সেই টাকার উপরেই তো সে চলে। এবং ভাটপাড়া নয়াটি কোঅপারেটিভ ব্যাংকের যে টাকার আত্মসাৎ করেছিলেন ইনি, সেই টাকা তো এখান থেকে গেছিল মালয়েশিয়াতে পবন সিং এর অ্যাকাউন্টে। তাহলে আপনি কি বলবেন যে এ খুব ভালো এবং কিছুই জানে না, ভাজা মাছ উল্টে খেতে জানে না, বাবার টাকায় সবকিছু করছে, আবার বলে আমি কিছুই জানি না? তো ভোলা মুখ, মুখটা দিয়ে লোককে ভোলাচ্ছে, আসলে ভোলা নয়। অর্জুন সিং বলছেন যে একদিন ম্যাজিক হবে, অর্জুন ম্যাজিক, ভোটের দিন। হুম, সেটা শুনেছিলাম 2019-এ, রোজ বলে ম্যাজিক, বলে কি, প্রথম একদিন কাঁসাপাড়া উল্টে যাবে, তারপরের দিন নৈহাটি উল্টে যাবে, তারপরের দিন ভাটপাড়া উল্টে যাবে। এই ম্যাজিকটা শুনেছিলেন তো, মনে আছে তো আপনার? আপনার যখন 19-এর কথা মনে আছে, তাহলে এই কথাটাও মনে আছে, রোজ বলতো ম্যাজিক। এমন ম্যাজিক আমি ওর বার করেছিলাম
যে একটা ম্যাজিক ওর কাজ হলো না। ওই তাস যখন এমনি এমনি করছিল না, ওই তাসটা দেখা যাচ্ছিল যে ওর পিছনেও একটা করে তাস আছে, তো ওই ম্যাজিকও চলেনি, এই ম্যাজিকও চলবে না। সোমনাথ শাম পাহারাদারিতে আছে, সবটা বের করে দেবে যে কোনটা ম্যাজিক আর কোনটা ধান্দাবাজি, সবটাই বার করে দেবে। 2019-এ একটা জিনিস যখন কথা উঠলো, 2019-এ ব্যারাকপুর সংসদীয় এলাকায় আপনি এবং সুবোধ অধিকারী দুজন যখন একসাথে এলেন, তখন আপনারা পঞ্চায়েত এবং পৌরসভাগুলো রিকভারি শুরু করলেন, তৃণমূলের আবার ঘাড় বাপতুসি করালেন। কি রহস্য ছিল, কি জন্যই গেছিল, আর কি জন্যই বা আপনারা ব্যাক করাতে পারলেন? অনেকে আপনাদেরকে বলতো রিকভারি এজেন্ট, যেভাবে আপনারা রিকভার করেছেন, কি বিষয়টা? কিছুই না, মানুষ সেই সময় একটা দিশেহারা হয়ে গেছে। 2019-এ এই অর্জুন পাল্টু সিং 2001 থেকে এমএলএ, প্রশাসনিক লেভেলে অনেকটাই জোরদার ব্যক্তি, এলাকাতে তোলাবাজি থেকে আরম্ভ করে সব বাজিরই মাস্টার ছিল। তো মানুষ হঠাৎ করে এই যখন অন্য দলে চলে যায়, তখন ঠিক বুঝে উঠতে পারে না যে কি করব। আর এর একটা, ওই বললাম না, খালি কলসির আওয়াজ প্রচন্ড হয়, ওই আওয়াজ এর ছিল। ওই আওয়াজে না লোকে বুঝতে পারেনি, কিন্তু আমি আর সুবোধ অধিকারী এটা বুঝে গেছি, মাল তো খালি মাল আছে, এর ভিতরে কিছু নাই, ফোপা মাল। তো ফোপা মাল যখন আছে, আমরা বললাম চল দেখে আসি যে মালটা কি আছে, ভর্তি আছে না খালি আছে। যে দেখলাম তো ফোপা মাল আছে, খালি হাওয়া দিচ্ছে। এক হাওয়াতে, এক ধমকানি চমকানিতে মাল তো মাঠ ছেড়ে পালিয়ে গেল। কি হলো আর কি, ওই কাঁচাপাড়ায় ও বললো, আমি এখানে মাঝখানে বসে বললাম, সব হাওয়া, সব গেরুয়া রং করে দিয়েছিল 3-4 রাত্রির মধ্যে। সব আবার ব্যাক চলে এলো, মানুষও সব চলে এলো, কাউন্সিলরও চলে এলো, পঞ্চায়েত মেম্বাররাও চলে আসলো, প্রধানরাও চলে, সবাই চলে এসে। তারা বুঝতে পেরেছে, তারা একটা আতঙ্কের মধ্যে ছিল, তারা একটা ভয়তে ছিল, সেই রকম ভাবে তাদের গাইডেন্স বা কিছু পাচ্ছিল না। পেয়েছে, আমাদের পাশে দাঁড়িয়েছি, মাথার উপরে প্রাথমিক ছিল আমাদের, তাই আমরাও একদম মাথায় কফন বেঁধে নেমেছিলাম যে হয় আর নয় পার। আর পারে এসে দেখলাম, যা, আর পার কি, গামছা খোল, এখানে কিছুই নাই, খালি কলসি। আহ, বেশ কিছু জয়েনিং করানো হয়েছে। অর্জুন সিং দাবি করছেন যে তৃণমূলের ঘর আরো ভাঙছে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস বলে আর কোনো দল থাকবে না, বিশেষ করে এই ব্যারাকপুর সংসদীয় এলাকায়। আপনি মনে হয় শোনেননি 2021-এ অর্জুনের ডায়লগ গুলো, মনে আছে কি? হ্যাঁ, কোনটার বিষয় বলছেন? মানে 2021-এ যে ডায়লগ গুলো দিচ্ছিল, মানে এমন মনে হচ্ছিল যেন ওই আহ, মানে বিধাতা বসে বসে লিখছে, যেন কোন কে লেখে না যে উপরে বসে একদিক, হ্যাঁ, চিত্রগুপ্ত লেখে, ও মনে হচ্ছিল লিখছিল ভাগ্য। এমন বলেছিল, মানে আমার জ্যোতিষী হয়ে গেছে, অন্তর্যামী হয়ে গেছে, এইটা হেরে যাবে, ওটা হেরে যাবে, এইটা এই হবে, ওইটা ওই হবে। তো ওই সব কথা, খালি বললাম না আপনাকে, আওয়াজ, ও খালি আওয়াজের বেশি কিছু বলতে পারে না। তো তখনও বলেছিল। আর এখন যে জয়েনিং গুলো করাচ্ছে, ওর শুভেন্দুর সাথে একটা ডিল হয়েছিল যে আমি এমএলএ ভেঙে নিয়ে আসবো, আমি কাউন্সিলর ভেঙে নিয়ে আসবো, আমি অমুক ভেঙে নিয়ে আসবো, এইসব বলে কয়ে কিন্তু এবারে টিকিটটা মানে গুছিয়ে টুচিয়ে নিয়েছে। কেন, ওর দলের মধ্যেই বিরোধিতায় ছিল সবাই ওকে টিকিট না দেওয়ার। তো যখন বললো এত ভেঙে নিয়ে আসবে, এখন ওকে তো দেখাতে হবে, নাহলে শুভেন্দু ওদিকে গাদন খাচ্ছে, তো ওকে তো এখন দেখাতে হবে। তো দেখাচ্ছেটা কি, যে প্রাক্তন আহ ভাইস প্রধান, মানে উপপ্রধান, এই কোন একটা নাম বললো, আমি ভাই বিধায়ক ওইখানকার, আমি 2019-এ দলে এসেছি, বা আমি এখানকার রাজনীতির সাথে যুক্ত ছিলাম, আমি নিশ্চয়ই কাউকে চিনবো তো। যে লোকটার রাজনীতির রয়ের মধ্যে আজকে নেই, সে হারিয়ে গেছে 2017-তে, সেই মানুষটাকে নিয়ে এসে বলছে যে আমি জয়েন করালাম। আর আমার বাল্যবন্ধু সত্যেন রায়, ওকেও জয়েন করালো। ওকে কিন্তু ওই এই ওইখান থেকে নিয়ে চলে গেছিল 23 নম্বর ওয়ার্ডে, যে ও যেন হেরে যায়, ওই করেছিল তখন। আবার ওকে নিয়ে আসা হলো, ভাই তোর হোমওয়ার্ক, তুই চলে হোমওয়ার্ডে দেওয়া হলো। তো এখন ও নিয়ে গেছে,
ওকে তো 2-4 দিন পরে লাথি মারলো বলে, কেন ওর তো পোটেনশিয়াল নেই কিছু। ও আমার বন্ধু, খুব ভালো বন্ধু আমার। স্কুলে একসাথে পড়েছেন? না, ও স্কুলে আমার সঙ্গে পড়তো না, কিন্তু রাজনৈতিক যুব কংগ্রেসের 92-তে আমি যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হই, তখন থেকে ও আমার সাথে আছে। ওটা ভালো রাজনৈতিক বন্ধু। তো যুব কংগ্রেস হিসেবে ও যুব কংগ্রেস করতো, আমি করতাম। আমি প্রেসিডেন্ট হলাম, ও কিছু পোস্টে ছিল না, কিন্তু ও বেশ ভালো ছিল। আমরা কলকাতা একসাথে যেতাম আসতাম যে কোনো প্রোগ্রামে। কিন্তু ওকে তো বোকা বানিয়ে দিয়েছে আবার। যেরকম অর্জুন একটা ললিপপ খেয়ে গেছে শুভেন্দুর কাছ থেকে, সত্যেন একটা ললিপপ খেয়ে গেছে। খেয়েছে, ভালো, দেখা যায়। ধন্যবাদ দাদা। আহ, আজকে তাহলে আমাদের আড্ডা এইখানেই শেষ হলো। এরপর অন্য কারুর সাথে আড্ডায় আবার আমরা দেখা হবে। দেখতে থাকুন টাইম অন নিউজ।